আজ আমরা এক অসাধারণ রূপান্তরণ গল্প বলতে এসেছি। একজন সাধারণ গৃহবধূ থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন এক আপসহীন নেত্রী। চলুন সে যাত্রার সাক্ষী হওয়া যাক। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে একজন সাধারণ গৃহবধূ, যিনি হয়তো সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে ছিলেন, একটা পুরো দেশের আয়রন লেডি বা লৌহ মানবী হয়ে ওঠেন? এর উত্তরটা লুকিয়ে আছে এক দীর্ঘ আর কঠিন সংগ্রামের ভেতর। চলুন গল্পের শুরুটা করা যাক তার রাজনৈতিক জীবনের সেই প্রথম বড় বাঁক থেকে। ভাবুন তো সেই দিনটার কথা, ১ এপ্রিল ১৯৮৩। ঢাকার পল্টন ময়দান একেবারে লোকে লোকারণ্য। লাখ লাখ মানুষ অপেক্ষা করছে একটা নতুন কণ্ঠ শোনার জন্য। সবার মধ্যে একটা চাপা উত্তেজনা আর বিশাল প্রত্যাশা। ভাই ও বোনেরা, আমি এখানে এসেছি আমার স্বামীর স্বপ্ন পূরণ করতে। তিনি চেয়েছিলেন এই দেশ গণতান্ত্রিক হোক। আজ আমি সেই লড়াইয়ে নেমেছি। আপনারা কি আমার সাথে আছেন? আর এই একটা প্রশ্ন, শুধু এই একটা প্রশ্নই যেন সবকিছু বদলে দিল। একজন নারী তার ব্যক্তিগত শোককে শক্তিতে পরিণত করে পুরো জাতির জন্য একটা জোরালো আহ্বানে রূপ দিলেন। কিন্তু রাজপথে নামাটা তো কেবল শুরু ছিল। আসল পরীক্ষা তো তখনও বাকি, আর সেই পরীক্ষাটা ছিল খুবই কঠিন। সেই পরীক্ষা এলো খুব দ্রুতই। ১৯৮৩ সালের ২৮ নভেম্বর এরশাদ বিরোধী একটা সমাবেশ চলছিল, আর সেখান থেকেই তাকে প্রথমবার গ্রেফতার করা হলো। আমি যাব না, আমার কথা বলার অধিকার আছে, এই অধিকার কেড়ে নিতে পারবেন না। পুলিশের মুখের ওপর বলা এই কয়েকটা কথাই ছিল স্বৈর শাসনের বিরুদ্ধে তার অদম্য সাহসের প্রথম ঝলকানি। বাইরে রাজপথে যে অসীম সাহস, কারাগারের ভেতরের বাস্তবতাটা ছিল তার ঠিক উল্টো। একেবারে একা, একটা অন্ধকার সেলে প্রথম রাত। জিয়াও তো বন্দী হয়েছিলেন, তিনিও লড়েছিলেন। আমিও লড়ব এই দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য। ওই নিঃসঙ্গ অন্ধকার রাতে ডায়েরিতে লেখা এই কথাগুলো, এগুলো কিন্তু শুধু মনের কথা ছিল না, এগুলো ছিল এক লৌহ কঠিন সংকল্পের জন্মকথা। কারাগার থেকে বের হয়ে শুরু হল তার যাত্রার নতুন এক অধ্যায়, যেখান থেকে তিনি ধীরে ধীরে হয়ে উঠলেন এক অদম্য রাজনৈতিক নেতা। আর এই লড়াইটা তিনি একা লড়েননি। সমমনা দলগুলোকে নিয়ে গড়ে তুলেছিলেন ৭ দলীয় জোট, আর তাদের দাবিগুলো ছিল খুব স্পষ্ট এবং সরাসরি। বারবার গ্রেফতার, সরকারের চাপ, কোনো কিছুই তাকে দমাতে পারেনি। আর এই আপসীন মনোভাবের কারণে মানুষ তাকে একটা নতুন নামে ডাকতে শুরু করল, লৌহ মানবী। এটা শুধু একটা উপাধি ছিল না, এটা ছিল তার নিরলস সংগ্রামের স্বীকৃতি। কিন্তু তাকে লৌহ মানবী বলা হলেও সরকারের চাপ কিন্তু কমেনি, বরং বেড়েই চলেছিল। ১৮৮৭ সালে তাকে আবারও গ্রেফতার করা হলো, তবে এবার রাখা হলো গৃহবন্দী করে। বাবা, ভয় করতে নেই, জিয়া শিখিয়েছেন, ভয় হলো শত্রুর সবচেয়ে বড় অস্ত্র। তুমি যদি ভয় পাও তাহলে তারা জিতে যাবে, আমরা হারব না কখনো। নিজের ছেলেকে বলা এই কথাগুলো শুধু সান্ত্বনা ছিল না, এটাই ছিল তার নিজের ভেতরের বিশ্বাস, তার পুরো আন্দোলনের মূল চালিকা শক্তি। আর এভাবেই ছোট ছোট অনেক সংগ্রামের পথ ধরে আন্দোলনটা পৌঁছে গেল তার চূড়ান্ত পর্যায়ে। আমরা এখন গল্পের সেই ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছি। সময়টা ১৯৯০ সাল। বাতাসে তখন বারুদের গন্ধ। সবাই বুঝতে পারছিল চূড়ান্ত মুহূর্ত আর বেশি দূরে নেই। এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় শক্তি কী ছিল জানেন? ঐক্য। ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ, এমনকি সব বিরোধী দল, সবাই এক হয়ে গিয়েছিল পরিবর্তনের দাবিতে। স্বৈরাচার এরশাদকে পদত্যাগ করতে হবে, আজই, এখনই, তাহলেই গণতন্ত্র ফিরে আসবে। ডিসেম্বরের ৪ তারিখে বিশাল এক সমাবেশ থেকে তার কণ্ঠে বেজে ওঠা এই একটা দাবি যেন পুরো স্বৈরার শাসনের পতনের সাইরেন বাজিয়ে দিল। এরপর যা হলো তাই ইতিহাস। চলুন সেই বিজয়ের মুহূর্তটা দেখি। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ৬ ডিসেম্বর ১৯৯০। জেনারেল এরশাদ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন। শেষ হল ৯ বছরের এক দীর্ঘ কঠিন সংগ্রামের। জিয়া, আমরা জিতেছি, ৯ বছরের লড়াই শেষ, গণতন্ত্র ফিরল। তুমি কি দেখছ গণতন্ত্র ফিরেছে, দেশ জিতেছে? কিন্তু এই বিজয়ের মুহূর্তে তার প্রথম কথাগুলো ছিল খুব ব্যক্তিগত, খুব আবেগঘন। নিজের প্রয়াত স্বামীর ছবির দিকে তাকিয়ে তিনি এভাবেই তার অনুভূতি প্রকাশ করেছিলেন।
জিয়া, তুমি যদি বেঁচে থাকতে কত খুশি হতে। তোমার স্বপ্নের গণতন্ত্র আজ ফিরে এলো। আমি কিন্তু এখনো থামব না। তার ডায়েরির পাতায়ও ফুটে উঠেছিল সে মিশ্র অনুভূতি। বিজয়ের আনন্দ তো ছিলই, কিন্তু তার সাথে ছিল আরও দীর্ঘ এক পথ চলার ইঙ্গিত। আর এভাবেই এক নারীর আপসহীন সংগ্রাম একটা দেশের ভাগ্য বদলে দিয়েছিল। আজকের এই পর্বটা আমরা শেষ করতে চাই এই অসাধারণ লাইনটি দিয়েই, যা এক নারীর জয় এবং এক জাতির গণতন্ত্রে প্রত্যাবর্তনের সাক্ষী হয়ে রইল।